এই জায়গাটির নাম দার্জিলিং পয়েন্ট। তেঁতুলিয়ার 0 পয়েন্টে অবস্থিত এই জায়গাটি থেকে পরিষ্কার আকাশে ভারতের কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের চূড়া দেখা যায়। বেড়াতে আসবার জন্য জায়গাটি বেশ ভালো, খুব সুন্দর করে সাজানো। আমি জানতাম চায়ের চাষ বাংলাদেশে শুধুমাত্র পাহাড়ি এলাকাগুলোতেই হয়, কিন্তু সমতল ভূমিতে চায়ের চাষ কিভাবে হয় এখনো বুঝতে পারছি না। অথচ তেঁতুলিয়াতে সমতল ভূমিতেই চায়ের চাষ হয়। ইন্টারেস্টিং। বাংলাদেশের একটি অতি দুর্লভ ফুলের চাষ দেখতে আমরা এখন এসেছি একটি প্রজেক্টে। আমি যতদূর জানি টিউলিপ হলো শীতের দেশের ফুল। ট্রপিক্যাল কান্ট্রি হবার কারণে বাংলাদেশে এই ফুল হয় না, কিন্তু আমার ধারণা দেখছি ভুল। বর্তমানে বাংলাদেশে শুধুমাত্র শীতের সময় 1 মাসের জন্য তেঁতুলিয়াতে টিউলিপ ফুলের চাষ হয়। দুর্ভাগ্যের ব্যাপার হলো আমরা এই প্রজেক্টে যাবার ঠিক 1 সপ্তাহ আগে এই ফুলের মৌসুম শেষ হয়ে গেছে। আমার মনে আছে 80-র দশকের মাঝামাঝি সময়ে স্কুলে ক্লাস 5-এ আমি যখন প্রথম জানতে পারি উত্তরাঞ্চলের সর্বশেষ এলাকাটির নাম তেঁতুলিয়া, তখন থেকেই সারা জীবনই একটা অপরাধবোধে ভুগতাম এখানে না আসবার জন্য। অবশেষে 40 বছর পর এখানে এসে আমার অপরাধবোধ আরও বেড়ে গেল। বারবারই মনে হচ্ছিল আমার এখানে আরও আগেই আসা উচিত ছিল। তেঁতুলিয়া বাংলাদেশের খুব সুন্দর একটি জেলা। আমার বারে বারেই মনে হচ্ছিল তেঁতুলিয়াতে আমার আরও সময় কাটানো উচিত, কিন্তু যেহেতু আমাদের রাইডটা শেষ করতে হবে তাই আপাতত তেঁতুলিয়াকে বিদায় জানালাম। কিন্তু আমাদের ক্রস কান্ট্রি রাইডের উত্তরবঙ্গের অংশের পুরো রাস্তাতেই তেঁতুলিয়াকে আমি ক্রমাগত খুব মিস করব। দুপুর 3:15 তেঁতুলিয়া শহরে লাঞ্চ শেষ করে আমরা আমাদের পরবর্তী গন্তব্যস্থল পঞ্চগড় শহরের উদ্দেশ্যে রাইডে বেরিয়ে পড়ি। এটি একটি অসম্ভব সুন্দর দৃশ্য, চারিদিকে শুধুই চা বাগান। এই ধরনের রাস্তাকে সাইক্লিং এর জন্য আমরা বলি নাইটমেয়ার রোড। রাস্তায় শুধুমাত্র পাথর ফেলে পিচ ঢেলে দেওয়া হয়েছে। উদ্দেশ্য একটাই, ড্রাইভিং এর সময় ড্রাইভারদের দুর্ঘটনা এড়াতে সজাগ রাখা। কিন্তু আমাদের অবস্থা খারাপ, রাস্তায় সাইক্লিং করতেই পুরো শরীর ব্যথা হয়ে যাচ্ছে। যাক বাবা, বাঁচা গেল। নাইটমেয়ার রোড শেষ, রাস্তা এখন ভালো। আমরা আগেই দেখেছি বাংলাবান্ধা বর্ডারে পাথর কেনা বেচা হয়। সেই পাথরই ট্রাকে করে সারা বাংলাদেশে সাপ্লাই দেওয়া হচ্ছে। আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চাউলি নদীর ওপর। এই নদীটি বাংলাদেশের বর্ডার ধরে ভারত থেকে এসে ঢুকেছে। যেহেতু শীতকাল তাই নদীতে পানি নেই। নদীর বিস্তীর্ণ এলাকায় এখন ধান চাষ চলছে। এখানে খুব একটা মজার ব্যাপার ঘটেছে। আমার পেছনে যে ছেলেটিকে সাইকেল চালাতে দেখা যাচ্ছে, আমি তার ভিডিও করছিলাম, কিন্তু সে চিন্তা করছিল আমি কার ভিডিও করছি। আমার রাইডিং পার্টনার তো এখনো অনেক পেছনে। পরে যখন সে বুঝতে পারে যে আমি তার ভিডিও করছিলাম, তখন সে লজ্জা পেয়ে খুব দ্রুতই আমাদেরকে ওভারটেক করে পালিয়ে যায়। বাট হি ওয়াজ এ গ্রেট রাইডার। পৃথিবীর সবচেয়ে সুন্দর সূর্যাস্ত পাওয়া যায় বাংলাদেশে, এবং রাইডিংয়ে এটি আমার সবচেয়ে প্রিয় মুহূর্ত। পঞ্চগড় শহরে আমরা পৌঁছাই বিকাল 5টায়। শহরটি খুবই শান্ত আর ছিমছাম, কোথাও কোনো হট্টগোল চোখে পড়ল না।
কিন্তু আমাদের আজকের রাইডের প্রথম ল্যান্ডমার্কটা কোথায়? উফ, এত ট্রাক! ওই যে পাওয়া গেছে পঞ্চগড় সার্কিট হাউস। সার্কিট হাউসটি খুব একটা বড় না, তবে এর ভেতরের বাংলাদেশের বিশাল মানচিত্রটি দেখবার মতো। শুধুমাত্র এই মানচিত্রটি পঞ্চগড় সার্কিট হাউসকে বাংলাদেশের অন্যান্য সার্কিট হাউস থেকে আলাদা করে ফেলেছে। মাগরিবের নামাজ আর ছোট একটি নাস্তার বিরতির পর আমরা আবার রাইড শুরু করি আমাদের আজকের শেষ গন্তব্যস্থল ঠাকুরগাঁওর উদ্দেশ্যে। আজকের রাতটা হয়তো পূর্ণিমা বা পূর্ণিমার আগের রাত। আকাশে বেশ বড় একটা চাঁদ। নাইট সাইক্লিং আমি সবচেয়ে বেশি উপভোগ করি, তাই আমরা লাইট বন্ধ করে শুধু চাঁদের আলোতে কিছুক্ষণ সাইকেল চালালাম। কিন্তু তা বেশিক্ষণ উপভোগ করা গেল না। বেয়াক্কেল বাঙালিদের কারণে বাধ্য হলাম আবার সাইকেলের লাইট জ্বালাতে। অবশেষে কোনো রকম দুর্ঘটনা বা বিপদ ছাড়াই আমরা আমাদের আজকের সর্বশেষ গন্তব্যস্থল ঠাকুরগাঁয়ে পৌঁছে যাই রাত 8টায়। রাতে আমাদের থাকবার ব্যবস্থা হলো জেলা পরিষদ গেস্ট হাউসে। রাতটি ছিল ঐতিহাসিক 7ই মার্চের আগের রাত। গোটা গেস্ট হাউসকে রাষ্ট্রীয়ভাবে বিয়েবাড়ির মতো করে সাজানো হয়েছে, কিন্তু আমাদের মনে হচ্ছিল যেন আমাদেরকে সম্ভাষণ জানানোর জন্যই গোটা গেস্ট হাউসকে সাজানো হয়েছে। মজার ব্যাপার হলো 4তলা এই গেস্ট হাউসে গেস্ট বলতে শুধু আমরা দুজন। আমাদের ক্রস কান্ট্রি রাইডের প্রথম দিনের রাইড শেষ। আপাতত এখানেই বিদায়। আগামীকাল সকালে আবার দেখা হবে। ঠাকুরগাঁওর শান্ত এবং হিমেল একটি সকালে সবাইকে স্বাগতম। জেলা পরিষদ গেস্ট হাউসে গতরাতে আমার ঘুমটা বেশ ভালোই হয়েছে। বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা হচ্ছিল না। কামরুল অলরেডি রেডি হয়ে তার সাইকেল সার্ভিস করে নিচ্ছে আজকের রাইডের জন্য। আমাকেও রেডি হতে হবে এখন। ঠান্ডা একটি সকালে দিনটা সুন্দরভাবে শুরু হয়েছে। চারিদিকে শীতের আমেজ এখনো ছড়িয়ে আছে। শীতের হালকা কুয়াশাও দেখা যাচ্ছে, কিন্তু আমি চিন্তা করছি এরকম কতক্ষণ থাকবে। কামরুলকে আমার চেয়ে বেশি খুশি আর রিল্যাক্স দেখাচ্ছে, কিন্তু আজকের আবহাওয়া নিয়ে আমি একটু চিন্তিত। সূর্যের চেহারাটা মোটেই পছন্দ হচ্ছে না, দেখে মনে হচ্ছে রেগে আছে। আমার মনে হয় আজকের রাইডটা একটু কষ্টকরই হবে। তেঁতুলিয়া, পঞ্চগড় আর ঠাকুরগাঁতে গতকাল আমরা খুব রিল্যাক্স সময় কাটিয়েছি, কিন্তু আজ থেকে শুধুই রাইড। রাইডের সময় বিশ্রাম বা ঘুরে বেড়ানো হয়তো একটু কমই হবে।
আজ আমাদের কম বেশি 144 কিলোমিটার রাইড দিয়ে পৌঁছতে হবে জয়পুরহাটে। আমাদের যেতে হবে দিনাজপুরের ভেতর দিয়ে। দিনাজপুর, জয়পুরহাট এই জেলাগুলোতে আমরা এই প্রথমবার যাচ্ছি, তাই আমরা বিশেষ করে আমি খুব এক্সাইটেড। পেছনের ট্রাক্টরটি এমনভাবে এগিয়ে আসছে যেন কোনো বাঘ শিকার ধরার জন্য আসছে। বাহ, রাস্তাটি তো বেশ সুন্দর, প্রচুর ছায়া আছে। সবাইকে স্বাগতম বাংলাদেশের সবচেয়ে বেশি ধান উৎপাদনকারী জেলা দিনাজপুরে। আমরা এখন প্রবেশ করছি সিংড়া ন্যাশনাল পার্কে। পার্কটির এন্ট্রি পয়েন্টটা বেশ সুন্দর, প্রচুর গাছপালা, তবে যেহেতু শীতকাল তাই সব ধুলোবালিতে ভরা। ঢাকার গাজীপুরের ভাওয়াল ন্যাশনাল পার্কের মতো এখানে কোনো এন্ট্রি ফি নেই, অথবা থাকলেও আমাদের কোনো এন্ট্রি ফি লাগেনি। শীতকালের জন্য প্রায় সব গাছের পাতা ঝরে গেছে, তবে গাছের ঘনত্ব দেখে বোঝা যাচ্ছে বর্ষাকালের পর পার্কটি দেখতে খুব সুন্দর হয়। আমরা হাইওয়েতে ফিরে না যেয়ে ঠিক করলাম ন্যাশনাল পার্কটির ভেতর দিয়ে বীরগঞ্জ হয়ে দিনাজপুর শহরে পৌঁছাবো। ন্যাশনাল পার্ক থেকে বেরিয়েই এসে পড়লাম এখানে। এটি হলো নন্দডাঙ্গি উম্মে ফাইজা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। জায়গাটা খুব সুন্দর। গরম বেড়ে যাওয়াতে আমরা ঠিক করলাম এখানে কিছুক্ষণ বিশ্রাম নেব। তাছাড়া আমাদের পানির বোতলগুলোও ভরতে হবে। রাইডের শুরুতে আমার দুশ্চিন্তাটাই শেষমেশ সত্যি হয়ে দাঁড়ালো। রাইডটা খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। সূর্যটা একেবারে মাথার উপর দাঁড়িয়ে তার পূর্ণাঙ্গ রাগ দেখাচ্ছে। শরীরের চামড়া পুড়ে যাবার মতো অস্বাভাবিক গরম চারিদিকে। কিন্তু রাইডের ভিউটা ছিল খুবই মনোরম। চারিদিকে শুধুই সবুজের সমারোহ। উত্তরবঙ্গের সবচেয়ে আকর্ষণীয় বিষয় এটি। যেদিকেই তাকানো যায় শুধুই বিস্তীর্ণ সবুজ চাষের জমি, যা বারে বারে মনে করিয়ে দেবে এই অঞ্চলটি গোটা বাংলাদেশের সিংহভাগ খাদ্যের আর সমতল ভূমির অপরূপ সৌন্দর্যের এক অফুরন্ত ভাণ্ডার।